দর্শক, যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু গাজীপুরের শ্রীপুর উপজেলায় এমসি বাজার মহাসড়ক কেন্দ্রিক এবং বিভিন্ন আঞ্চলিক সড়কে আজ বিকেলে রামদা মহড়ায় তার নেতৃত্বে বেশ কিছু রামদা, প্রায় শতাধিক রামদা নিয়ে মহড়ায় এমসি বাজারে এসে মহড়ার শেষের দিকে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে। এবং যখন মহড়াটি এমসি বাজার থেকে পূর্ব দিকে যায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে, তখন আমরা একজন সোর্সের মাধ্যমে তথ্যটা পাই এবং আমরা ওই মিছিলকে ওভারটেক করি। আমার যারা সহকর্মী ছিল, এস এম জহিরুল ইসলাম আমার সংবাদের প্রতিনিধি, সহকর্মী আলমগীর সময়ের কণ্ঠস্বরে কাজ করছে এবং সহকর্মী হৃদয়, এই চারজন যখন এই তথ্যটি জানতে পারি আমরা একত্রে মিলিত হয়ে ওই মিছিলকে ক্রস করি এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সবার হাতে রামদা, মিছিল ক্রস করতে চাচ্ছি, কোনো সমস্যা আছে কিনা, কোনো ভয় আছে কিনা আমার সহকর্মীদের মনে। তারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে, আমার বিশেষ করে এস এম জহিরুল ইসলাম দুর্দান্ত সাহসিকতার সাথে তার মোটর সাইকেলটা সে নিজে আগে ড্রাইভ করে গিয়েছে এবং আমি ছিলাম পেছনে, এবং সবাই ভিডিও অন করে সর্বপ্রথম আমরা এই চারজন এই মিছিলের তথ্যটা পেয়ে, রামদা মহড়ার যে মিছিল, এই তথ্যটা পেয়ে আলমগীরের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, ভিডিও করছিল এবং এই ভিডিওটা যখন আমরা করি বিভিন্নভাবে কৌশলে, তখন সন্দেহ করেছিল আলমগীরকে এবং মোবাইল নেওয়া হয়েছিল এবং মোবাইল চেক করে আসলে যেহেতু হাইট ক্যামেরার ভিডিও, এটা একটা সিক্রেট বিষয় না বলি। মূল কথা হচ্ছে ভয়ের যে একটা রাজত্ব সৃষ্টির চেষ্টা করেছে ক্ষণস্থায়ীভাবে, অস্থায়ী একটা রাজত্ব সৃষ্টি করেছে জাহাঙ্গীর আলম পিন্টু। তিনি যুবদল নেতা, শ্রীপুর উপজেলা যুবদল নেতা। তিনি এর আগে নাকি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এই ধরনের বক্তব্য এসেছে, বেশ কিছু বিএনপি নেতা এই তথ্যটি জানিয়েছেন। যাই হোক, সহকর্মীদের অভিজ্ঞতা আজকে শেয়ার করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি এস এম জহিরুল ইসলামের কাছে। কি ঘটেছিল, কি দেখেছেন আপনাদের নিজেদের চোখে, সেই তথ্য জনগণকে জানান যারা দেখছে। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, দেখছেন মুজাহিদ লাইভ থেকে এবং এস এম জহিরুল ইসলাম, যে দুটি পেজ রয়েছে এই দুটি পেজ থেকে আপনারা দেখছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভে আপনারা যুক্ত হওয়ার জন্য। আজকে যে একটি বিষয়, আজকে বিকালে যে শ্রীপুরের এমসি বাজার এলাকায় যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যে ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই সম্পর্কে যদি আপনাদেরকে জানাতে চাই, তাহলে প্রথমেই বলতে হয় যে এটি আসলে দেশ 5 আগস্টের পরে আসলে মানুষ চেয়েছে যে শান্তিপূর্ণভাবে আসলে মানুষ থাকবে এবং নতুন ভাবে আসলে একটি দেশ গঠন হবে, সেই চেষ্টা আসলে সকলেই আসলে এভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এরপর আসলে অপরাধ নিয়ম যেন কোনোভাবে থামছে না। তো যদি বলতে চাই যে আজকে যেভাবে আসলে দেশ জুড়ে অনেক অপরাধী যে ডেভিল হান্ট অপারেশন অভিযান চলছে, এতে অনেকে গ্রেপ্তার হচ্ছে। এবং আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি আপনাদেরকে যদি বলতে চাই, তাহলে আসলে যারা চুনোপুটি তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক বড় বড় যে রাঘব বোয়াল তারা আসলে কিন্তু দড়া ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। তো ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের অর্থাৎ কর্মী, ছাত্রলীগের কর্মী, এদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে, ছোটখাটো নেতা কর্মীদের। অথচ অপরদিকে বড়রা কিন্তু আসলে ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে আসলে আইনের আওতায় না এনে ছোটদেরকে আসলে যেভাবে ধরা হচ্ছে, এটি আসলে দুঃখজনক। আমরা চাই যে অপরাধ যারা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। একই সাথে যারা সম্প্রতি বিএনপি নামদারি কিছু নেতাকর্মী এবং যারা দায়িত্বশীল পদে রয়েছে তারাও কিন্তু আসলে অপরাধ করছে। আমরা চাই না এই ধরনের অপরাধ অব্যাহত থাকুক। আজকে যেই শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু এমসি বাজারে হাজার হাজার মানুষের সামনে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রকাশ্যে যেভাবে চাঁদাবাজি এর হুমকি দিয়েছে এবং চাঁদাবাজি করেছে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি যে এখানে প্রকাশ্যে আসলে অর্থাৎ লাল গামছা বেঁধে মাথা এবং মুখ বেঁধে শুধুমাত্র চোখ অর্থাৎ ঘুমটা মেরে যেভাবে তারা চাঁদাবাজি করেছে এবং প্রকাশ্যে রামদা নিয়ে যেভাবে অপরাধ অনিয়ম চালিয়ে যাচ্ছিল, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা খেয়াল করে দেখেছি
এখানে আশপাশে জনমনে যে ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, এতে অনেকে দৌড়াদৌড়ি করেছে, নারী পুরুষ সহ বিভিন্নরা, এবং কয়েকজনের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আমাদের সহকর্মী আমার সাথে এই মুহূর্তে আছে, তাকে আমি যুক্ত করব। সে সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক আলমগীর হোসেন। তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছিল। এক পর্যায়ে তার মোবাইল চেক করা হয় যে কোনো ধরনের ভিডিও আছে কিনা। তারপর তারা চেক করে ভিডিও পায় নাই, পরবর্তীতে মোবাইলটি ফেরত দিয়েছে। আসলে সেখানে যে এমন পরিবেশ পরিস্থিতি ছিল, আমরা যদি সেখানে কোনো ধরনের বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়তাম তাহলে হয়তো বা আমাদেরকে ওই ধারালো যে রামদা ছিল সেটার আঘাতের হয়তোবা এখন আমরা হসপিটালে থাকতাম, কিংবা আল্লাহ পাকই ভালো জানে। যাই হোক, আমরা চাই না এই ধরনের অপরাধ অব্যাহত থাকুক। আমরা যে সহকর্মী আলমগীর আছে, আলমগীরের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে আজকে কিভাবে কি হয়েছিল, সে চোখে কি দেখেছে, তারপর আবারও আমরা আসবো আর কি। জি আলমগীর হোসেন, আপনি কি দেখেছেন, যে আজকে যে বিষয়টা কি হয়েছিল বা কি আপনার চোখে কি দেখেছেন? আজকে আমরা 4টার দিকেই, তো আনুমানিক 4টার দিকে আমরা নয়নপুর গেছিলাম একটা কাজে। পরে যখন ব্যাক করতেছিলাম তখন আমাদের একজন বড় ভাই সোর্স, উনি আমাকে কল দিয়ে বললো যে আলমগীর, দেশীয় অস্ত্র, ককটেল এবং প্রকাশ্যে গুলি, রামদা নিয়ে একটি 100 মতো দল, মানে 100 জনের মতো মানুষ প্রকাশ্যে মহড়া দিচ্ছে। তখন আমি নগদে আমার যে যারা সহকর্মী ছিল, হৃদয় ছিল, জয়ের ভাই ছিল, মুজাহিদ ভাই ছিল, তাদেরকে জানাই বিষয়টা। পরে আমরা এক পর্যায়ে আমরা এক জায়গায় মানে এমসির কাটাটার আগে একটু দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমরা জানতে পারি যে মিছিলটা ছাতির বাজার যে রাস্তাটা আছে ওই দিকে গেছে। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই মিছিলকে ক্রস করবো এবং গোপনে ভিডিও নিব। পরে আপনি ওর সাথে ছিলেন, আপনি ড্রাইভ করতেছিলেন। আমরা প্রথমে আমরা যাই। প্রথমে যখন মিছিলের মাঝখানে ঢুকি, পিছন থেকে কিছু লোক বুঝতে পারে যে আমার ফোনে যে এই লোকটা বুঝতে পারে যে আমার ফোনে ভিডিও হচ্ছে। এই লোকটা আমাকে থাবা মারে ধরে। ধরার পরে ধরার পরে আমার ফোনটা ছিনিয়ে নেয় এবং আমার তখন অন্য এক না বলি, আমার ভিডিও হচ্ছিল কিন্তু সে বুঝতে পারে নাই। অন্য কিছু ভিডিও ছিল, ওইগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু ওই ভিডিওগুলো ডিলিট করতে পারে না। আমার অন্য ভিডিও ছিল, ওগুলো ডিলিট করে দিয়েছে। তার যে ভিডিও হচ্ছে, সে যে আমাকে ধরছে কিভাবে, এই যে দেখেন, সে আমাকে ধরছে, এই যে এভাবে ধরছে, কিন্তু সে বুঝতে পারে নাই যে আমার ভিডিও হচ্ছে ওনার। পরে এক পর্যায়ে যখন অনেক বড় বড় রামদা, তখন আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে তাদেরকে দেখে। তখন আমার বুক মানে কাঁপছে, কি হয় না হয়, আতঙ্ক সৃষ্টি আমি নিজেও করেছি, এলাকাবাসী সবাই আতঙ্কে পড়ে গেছে। এবং কি রাস্তাঘাটে যে চিত্রটা ছিল এটা সম্পর্কে রাস্তাঘাটের চিত্র ছিল, সবাই আতঙ্ক হয়ে গেছিল। যাত্রীরা যাচ্ছিল, সবাই আতঙ্ক, কি হবে না হবে। আর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এইগুলা প্রকাশ হওয়ার পরে কিন্তু যুবদল নেতা, আমরা জানতে পারি তার নাম যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিন্টু, উনি শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমরা জিনিস একটা লক্ষ্য করেছি যে তাকে কিন্তু তাৎক্ষণিক বহিষ্কার করেছে। এই বহিষ্কার খেলা নাটক আমরা এটা দেখতে চাই না, যে অপরাধ করার পরেই দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়, কিন্তু কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় না। আমরা উপর মহলকে জোর দাবি জানাচ্ছি, কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর হোসেনকে। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে আজ কিন্তু ঘটনার পর পরে আসলে কেন্দ্রীয় বিএনপির অর্থাৎ কেন্দ্রীয় যে যুবদলের কেন্দ্রীয় যুবদল থেকে আসলে তাদেরকে করা হয়েছে। ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ার কারণে জাহাঙ্গীর আলম পিন্টুকে অর্থাৎ যুবদলের কেন্দ্রীয় যে সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের নির্দেশে আসলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেমনটা আসলে বলতে চাই, বহিষ্কার যেই ঘটনা রয়েছে, এটি আসলে এই খেলা থেকে আসলে আমরা বিএনপির অনেক নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বহিষ্কার করার পর কিন্তু পুনরায় আসলে তাকে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে শ্রীপুর উপজেলায় অনেক নেতাকর্মী আসলে বহিষ্কার হয়েছে বিভিন্ন অপরাধ অনিয়মের কারণে, ফের কিন্তু তাদেরকে দলে আবার সংযুক্ত করা হয়েছে। তাহলে আসলে এই বহিষ্কার দিয়ে আসলে কি ধরনের আইওয়াস করা হচ্ছে, এটি কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায়। আমরা চাই না এই ধরনের আসলে অপরাধ অনিয়ম ধারাবাহিকভাবে অব্যাহত থাকুক। আপনারা যারা দেখছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে লিখতে পারেন, আমরা আপনাদের মতামত পড়ার চেষ্টা করব। দেখছেন SM জহিরুল ইসলাম পেজ থেকে এবং মুজাহিদ লাইভ থেকে। আপনারা আমাদেরকে গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় থাকে আপনারা লিখতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, একই সাথে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব।
আমি যদি মুজাহিদের আইডি থেকে কিছু কমেন্টস, মুজাহিদ লাইভ আইডি থেকে যদি কিছু কমেন্টস আপনাদের করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যদি বিএনপিকে বয়কট করতে হবে লিখেছেন শেখ রেজা বাবু। ইবান চৌধুরী লিখেছেন বিএনপি কে ভোট বয়কট করবে জনগণ এই নির্বাচনে। তারপরে লিখেছেন শ্রীপুরের বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাকে দ্রুত আইনের হাতে সুব্রত করা হোক। ধন্যবাদ। একই সাথে যদি এস এম জহিরুল ইসলামের কমেন্টসগুলো বলতে চাই, হৃদয় খান লিখেছেন শ্রীপুর থানার প্রশাসন বাড়িতে যেয়ে বসে থাকেন। শ্রীপুর থানা প্রশাসন বাড়িতে যেয়ে বসে থাকেন, আচ্ছা, প্রশাসনে আসলে তিনি সুদৃষ্টি কামনা করেছেন। একই সাথে মনিরুল ইসলাম লিখেছেন ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মুজাহিদ লাইভের আইডি থেকে যদি আবারও বলতে চাই, হৃদয় খান লিখেছেন শ্রীপুর থানা পুলিশ সকলে বাড়িতে যে বসে থাকেন, সুযোগ পেলে তোমার সেটা ভেঙে দেবে যুবদল। আচ্ছা, আপনি আসলে লিখেছেন রুহান আহমেদ, আপনি যে ধরনের মন্তব্য করেছেন আপনাকে আসলে ধন্যবাদ জানাই। আপনার মন্তব্য আপনি করতে পারেন, তবে হ্যাঁ, ভয় পেলে তো আসলে সাংবাদিকতা করা যাবে না। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, এটাতে ভয় ভীতি থাকবেই। আমরা অপরাধ নিয়ম নিয়ে লিখতে থাকবো, বলতে থাকবো ধারাবাহিকভাবে। তো আমাদের কি আসলে হুমকি দিয়ে থামানো যাবে না। এরপরে অনেকে আরো কমেন্টস করেছেন, আমরা সকলেই কমেন্টস করার চেষ্টা করতেছি। জামাল ভাই, সাংবাদিক জামাল ভাই লিখেছেন এদের দ্রুত আইনের আওতায় আনা হোক, আমাদেরও দাবি এদেরকে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ জামাল ভাই। লিখেছেন আসাদুজ্জামান সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার হোক। ধন্যবাদ আসাদুজ্জামান ভাই। এখন মুজাহিদ, আমাদের যে সহকর্মী বন্ধু মুজাহিদ, আপনাদেরকে আবারও কিছু বলবেন। ধন্যবাদ সহকর্মী এস এম জহিরুল ইসলামকে। তিনি জানানোর চেষ্টা করছিলেন আসলে সার্বিক পরিস্থিতি, যেহেতু ঘটনাস্থলে তিনি ছিলেন এবং আরও দুজন যে সহকর্মী ছিল হৃদয় খান এবং আলমগীর ইসলাম, তাদেরকেও ধন্যবাদ। আসলে এরকম একটা সময়ে আসলে সাংবাদিকরা অস্ত্র নিজের চোখে দেখেও যে আমরা গিয়েছি, এটা আসলে আপনাদের কাছে কীরকম লাগছে সেটা জানি না, তবে নিঃসন্দেহে এটি দুঃসাহসিক কাজ আমি বলব। এটাকে আপনারা যদি অন্যভাবে দেখেন, যেমন একজন লিখেছেন যে সুযোগ পেলে, রোহান আহমেদ লিখেছেন সুযোগ পেলে যুবদল তোমার সেটা ভেঙে দিবে। এই যে সেটা লিখেছেন, সেটাটা আসলে বুঝতে পারি নাই। তবে রোহান আহমেদ, আপনি যদি বিএনপির কোনো কর্মী হয়ে থাকেন, বিএনপি অথবা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কর্মী হয়ে থাকেন, আপনাকে আমি বলছি আপনার মতো 2-4টা কর্মী বিএনপির মধ্যে থাকলেই যথেষ্ট। তাহলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক শত্রুর দরকার নাই। আপনারা ধ্বংস হইতে, বিএনপিকে ধ্বংস করতে এই রোহান আহমেদের মতো 2-4 জন কর্মী যথেষ্ট। কি বলে? ঠিক। এই যে তারপর অনেকে ভালোভাবে অনেক পজিটিভ মন্তব্য করেছেন, ফিল্মি স্টাইলে চাঁদাবাজির হুঙ্কার। আমরা শুধু জনগণকে এটা তুলে দেওয়ার জন্য এরশাদুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফটিকছড়ি রামগড় সড়ক বিদ্যুৎ লোডশেডিং, সার্বজনীন পেনশন নামে চাঁদা, সন্ত্রাস বৈষম্য বিরোধী চাঁদা, সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী আন্দোলন আমি স্বার্থহীন প্রতিবাদী জোর দাবি জানাচ্ছি। ভাই, আপনার প্রতিবাদকে শ্রদ্ধা জানাচ্ছি। আরেকজন লিখেছেন তুই একটা দালাল। আমরা আসলে কিসের দালাল সেটা বলবেন। আমরা এখানে দালালির কি পেলেন সেই বিষয়টা প্রশ্ন রাখলাম। আপনি যদি আমাদের এই লাইভটা দেখে থাকেন, সোহাগ মিয়া, আপনার মতো 2-4 জন কর্মী হইলে বিএনপি ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। আপনি আবারও মন্তব্য করেন আমরা কিসের দালাল, ঠিক আছে? আপনার মন্তব্য আমরা পড়ে শোনাবো, আপনার মন্তব্যকে আমরা শ্রদ্ধা জানাই, তবে মন্তব্যের যে ভাষা সেটাকে শ্রদ্ধা জানাতে পারছি না, আমরা এত বড় মনের হতে পারি নাই। আরেকজন লিখেছেন তানিম হাসান সরকার ভাই লিখেছেন শ্রীপুরে বিএনপি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাকে দ্রুত আইনের হাতে সোপর্দ করা হোক। গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ইতিপূর্বে দেখেছি যে শ্রীপুরের অনেককেই বহিষ্কার করা হয়েছে বিভিন্ন অপকর্মের দায়ে। ইতিপূর্বে ঝুট ব্যবসার কেলেঙ্কারিতে যারা জড়িয়েছিলেন তাদের অনেককেই বহিষ্কার করা হয়েছিল, আবার তাদেরকে সংযুক্ত করা হয়েছে। কিছুক্ষণ আগে জহিরুল ইসলাম যে বিষয়টি বলেছেন, এই যে জাহাঙ্গীর আলম পিন্টু, তাকে বহিষ্কার করা হলো আজকে এই মরার বিষয়গুলো ভাইরাল হওয়ার পরে, কিন্তু তাকে যে বহিষ্কার করা হয়েছে তাকে কি আবার দলে ফেরত আনার চিন্তা আছে কিনা
সেটাও বিএনপির পক্ষ থেকে আসলে বলা উচিত, কারণ কিছুদিন পর পর বহিষ্কার হয়, আবার দলে ফেরানো হয়। আর সাংগঠনিকভাবে যে বহিষ্কারের যে রাজনীতিটা চলছে, যে একজন একটা অপকর্ম করছে, বহিষ্কার করে দিলাম, এটা সংগঠনের একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনার জন্য আপনাদের সহযোগিতা, প্রশাসনকে কতটুকু সহযোগিতা করছেন, এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন। এই যে জাহাঙ্গীর আলম পিন্টুকে কিন্তু এখন সকল ধরনের প্রশাসন খুঁজছে, তাকে গ্রেফতার করার জন্য, আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আপনারা কতটুকু সহায়তা করছেন? যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সভাপতির কাছে আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন রেখে গেলাম, যে আসলে স্থানীয় যুবদল নেতারা কতটুকু সহায়তা করছেন এই জাহাঙ্গীর আলম পিন্টুকে ধরিয়ে দেওয়ার জন্য? শুধুমাত্র সাংগঠনিকভাবে বহিষ্কার মানেই কি শেষ, নাকি আইনের আওতায় আনতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে? যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হয়েছিল অস্থায়ীভাবে, সেটা কি বিচারের আওতায় আনা উচিত কিনা? আপনাদের সেই ধরনের মন্তব্য আমরা জানার চেষ্টা করব এবং মন্তব্য প্রত্যাশা করছি। এস এম জহিরুল ইসলামের ফেসবুক লাইভে অনেকে লিখেছেন, আমরা একই সঙ্গে দুইটা পেজ থেকে লাইভে আছি, এস এম জহিরুল ইসলাম এবং মুজাহিদ লাইভ, দুইটারই আমরা মন্তব্য পড়ার চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে জহিরুল ইসলাম মন্তব্য পড়েছেন, আমি বাকি মন্তব্যগুলো পড়ছি। ওবায়দুর রহমান লিখেছেন, প্রিয় দুই ভাই একসাথে, আজকে ভালো লাগলো অনেকদিন পর আপনাদের লাইভে পেয়ে। ওবায়দুর রহমান ভাই, আসলে আপনাকে অনেক ধন্যবাদ। তিনি আবারও লিখেছেন, সত্যের পক্ষে কথা বললে সবাই দালাল। ঠিক বলেছেন, আমরা আসলে সত্যটাই তুলে ধরার চেষ্টা করি। আলমগীর ইসলাম লিখেছেন, বহিষ্কার খেলা বন্ধ করা হোক। শুধু বহিষ্কার করা উচিত, এটা রাজনৈতিক একটি প্রক্রিয়া, তবে বহিষ্কারের পাশাপাশি আইনিভাবে, যেমন ইতিপূর্বে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা কি গ্রেফতার হয়েছিলেন? অবশ্যই না। আমরা দেখেছি যে শ্রীপুর থেকে ঝুটকাণ্ডে অনেকেই বহিষ্কার হয়েছে সাংগঠনিকভাবে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়নি কেন? তাদের বিরুদ্ধে কেন মামলা হয়নি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর প্রত্যাশা করছি না, ঠিক আমরা প্রত্যাশা করছি যারা বহিষ্কার হচ্ছে তারা যদি প্রকৃতপক্ষে অপরাধী ব্যক্তি হন, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া উচিত। কেউ না কেউ সচেতন নাগরিকরা বাদী হয়ে মামলা করা উচিত এবং প্রশাসনের উচিত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের শাসন বাস্তবায়ন করা। যে পরিমাণ আইন শৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে, শুধু শ্রীপুর না, গোটা বাংলাদেশের চিত্র এটা। এই আইন শৃঙ্খলাটা আরো বেশি মজবুত করার জন্য সবার আগে প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিদের সহায়তা। রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন, যারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা আপনাদের নিচে যারা রাজনৈতিক কর্মী রয়েছে তাদের অপরাধগুলোতে কখনোই পাত্তা দিবেন না, এটা হচ্ছে প্রত্যাশা। এবং তারা যদি কোনো অপরাধে দোষী প্রমাণিত হয় তাদেরকে অবশ্যই আইনের আওতায় তুলে দিন, নিজেদের দায়িত্বে তুলে দিন এবং প্রশাসনকে সহায়তা করুন। প্রশাসন যথেষ্ট 5ই আগস্টের পরে তাদের যে একটা ট্রমাটাইজ ভাব ছিল সেটা কিন্তু তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যখন আসামি ধরতে যায় পুলিশদেরকে মারধর করা হচ্ছে, আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, আমরা সেই প্রত্যাশা করি এই লাইভের মাধ্যমে। আজিজুল হক মোল্লা লিখেছেন এস এম জহিরুল ইসলামের পেজে, ভাই কালামের কি হয়েছে, কেন বহিষ্কার করেছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকে যে অপরাধে বহিষ্কার করা হয়েছিল সেই অপরাধ রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে সেটিতে তিনি দোষী কিনা সেটির তদন্ত চালানো হয়েছিল। তদন্তের রেজাল্ট কি সেটা আমরা জানি না এখন। আরো অনেকেই মন্তব্য করেছেন আমার পেজে, লিখেছেন মান্নান খান, বহিষ্কারের সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। জি ভাই, আমরা সেই আলোচনাটা করছি। সাংবাদিক মোহাম্মদ আসিফ ভাই লিখেছেন, আমরা সাংবাদিক, আমরা কখনো কারো প্রতি রাগ করে কথা বলবো না, আমাদের কাজ আমরা করে যাব সঠিক পথে ইনশাল্লাহ। ভাইয়া, আমরা আসলে ওই খাওয়ার পরে যে মধু খাওয়া সুন্নত, শুধু ওই সুন্নতটাই পালন করি না, আমরা চেষ্টা করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে রক্ত ঝরানো সুন্নত। নবীজির কিন্তু দাঁত মুবারক শহীদ হয়েছিল, জানেন কিনা? আসলে মধু খাওয়ার সুন্নতটাই আমরা দেখতেছি। আমাদের বিশ্বজাহানের যিনি নবী ছিলেন, আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজের গায়ের রক্ত ঝরিয়েছেন। শুধুমাত্র এই মধু খাওয়ার সুন্নত যদি পালন করতেন তাহলে তিনি এটা করতেন না। অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে ভাই, সাংবাদিকদের রাগ করতে না। এটা আপনাকে কে বলেছে? সাংবাদিকরা মানুষ না? আমরা অবশ্যই মানুষ, আমাদের মধ্যে মানবতা রয়েছে, আমাদের মধ্যে আবেগ রয়েছে। আমরা আমাদের আবেগ, আমাদের পার্সোনাল জায়গা থেকে আমাদের ওপিনিয়নটা আমরা প্রকাশ করতে পারি। জি অবশ্যই।
দর্শক আমরা আপনাদের মন্তব্য জানান। আর আরো একজন মন্তব্য করেছেন আমার পেজে, আব্দুল কাদের খান ভাই, বিএনপির লোক দেশের সকল জায়গায় চাঁদাবাজি করে, এটা আর কি করবেন? ধন্যবাদ ভাই। বিএনপির সবাই চাঁদাবাজ না, বিএনপির নাম ব্যবহার করে যারা নতুন দায়িত্বে আছেন অথবা অনেকেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছেন, তাদের মধ্যে অনেকে চাঁদাবাজি করছেন। এছাড়াও বিএনপির সরাসরি নির্যাতিত কর্মীরাও কিন্তু চাঁদাবাজি করছেন, লুটপাট করার চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে। তাদেরকেও আইনের আওতায় আনা উচিত, এই হচ্ছে আমার দাবি। আমরা আবারও এসএম জহিরুল ইসলামের কাছে চলে যাচ্ছি। জি, ধন্যবাদ যারা দীর্ঘ সময় যাবৎ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। দেখছেন মুজাহিদ লাইভ থেকে এবং এসএম জহিরুল ইসলাম দুটি পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যে বিষয়টা নিয়ে আসলে দীর্ঘ সময় আমরা কথা বলছি, আমরা আপনাদের মতামতগুলো আসলে পড়ার চেষ্টা করছি। এসএম জহিরুল ইসলাম পেজে লিখেছেন, বহিষ্কার হয়েও দলের লোকদের সাথে রাজনীতি করতে পারে, কেমন বহিষ্কার করে বুঝি না, মনে হয় খেলা। লিখেছেন উবাইদুর রহমান প্রমিস। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরাও চাই যে অপরাধের পর আসলে সে বহিষ্কার হোক, কিন্তু বহিষ্কারের পর তাকে আসলে আইনের আওতায় কিংবা সাংগঠনিকভাবে অন্যান্য ব্যবস্থাও যেন তার জন্য নেওয়া হয়, তাহলে আসলে নতুন করে আসলে অপরাধ করবে না বলে আশা করি। আমরা চাই সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ যেখানে অপরাধ অনিয়ম থাকবে না। আমি যদি মুজাহিদ লাইভ থেকে যদি পড়তে চাই, তাহলে লিখেছেন আব্দুল কাদের খান, বিএনপির লোক দেশের সকল জায়গায় চাঁদাবাজি করে, এটা একটু পূর্বে আসলে আপনার মন্তব্যটি মুজাহিদ করেছে। সত্য প্রচার করে যাবেন, মিথ্যার সাথে আপোষ নয়, লিখেছেন রফিকুল ইসলাম রায়হান। আচ্ছা, রফিকুল ইসলাম রায়হান হচ্ছে, তাকে নিয়ে যদি আসলে বলতে চাই যে 5 আগস্টে রফিকুল ইসলাম রায়হান যে অবদামুর, বর্তমান যে শহীদ মোড় নামকরণ করা হয়েছে, সেই অবদামুরে আসলে তার যে ছাত্র আন্দোলনের যে ভূমিকা, এটা আসলে অপরিসীম। তাকে নিয়ে আসলে একটা পা আসলে সে আসলে হারিয়ে ফেলেছে এই যে 24-এর যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে সে ঠিক আমার পাশে ছিল, ওই আন্দোলনে ঠিক আমার পাশে ছিল। আমরা বিজেপির সাথে কথা বলার চেষ্টা করেছি, ঠিক সেই মুহূর্তে রফিকুল ইসলাম রায়হান আমার সাথে ছিল, সে কথা বলার চেষ্টা করেছে এবং উৎসুক যে জনতাগুলো ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই বিজেপি কোথা থেকে আসছে, কি বিষয়, এই সকল সার্বিক বিষয় আসলে কথা বলে বোঝানোর চেষ্টা করেছে। আপনারা আসলে যারা দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে দালাল সাংবাদিক দেশ বলায় এই কথাটির উত্তর দিয়ে আসলে এই মুহূর্তে বিদায় নিব। লিখেছে মুজাহিদের আইডি থেকে আতিকুর রহমান মুকুল, দালাল সাংবাদিক দেশ বলা। দালাল সাংবাদিক বলতে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন আপনি স্পষ্ট করবেন। পাশাপাশি সাংবাদিকতা আসলে এরকমই হোক যেখানে কোনো দালালি থাকবে না, সাংবাদিকরা নিরপেক্ষভাবে লিখতে পারবে এবং তাদেরকে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে মুক্তভাবে আসলে লেখার জন্য আসলে সরকার তথা সাধারণ মানুষ সকলে আসলে তাদেরকে সাপোর্ট করবে। আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই, আমরা কারো দালালি করতে চাই না, আমরা সত্য সুশীতের পক্ষে কথা বলতে চাই, মজলুমদের পক্ষে থাকতে চাই, জুলুমবাজদের বিপক্ষে থাকতে চাই। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।